একদিন পর তোমাদের সাথে দেখা। এসএসসি এইচএসসি 27 সরি এসএসসি না, এইচএসসি 27। আচ্ছা ক্লাস হচ্ছে এই চ্যাপ্টার আমার না, এই চ্যাপ্টার হচ্ছে অ্যাডমিশন টেস্ট হবে। এখানে কেমিস্ট্রি যত মার্কের কোশ্চেন আসবে, কেমিস্ট্রি কোশ্চেনের 10% মতো আসবে, লেস ইম্পর্টেন্ট না। সিক্রেট মানে হচ্ছে চুয়েট কুয়েট রুয়েট, ঠিক আছে? এই বুঝতে পারছো? ওকে, সো আমি এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স তোমাদেরকে আমি বুঝাই দিলাম। আর ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রিতে মেডিকেল এখান থেকে ধরো খুব একটা আসে না, মানে ম্যাথমেটিক্যাল তো আসতে পারে 1 থেকে 2 মানে 1 মার্ক বলতে পারি আমি, মানে 1 মার্কটা তোমার হচ্ছে নরমালি বলা যায়, বাট নাও আসতে পারে। মানে মেডিকেলের জন্য অতটা বেশি ইম্পর্টেন্ট না এই চ্যাপ্টার, মানে 1 2 মার্ক, মানে 2 মার্ক তো অনেক বেশি হয়। শোভন ভাই কি আপনার সিনিয়র? পুরো শিক্ষতে মাহিন, আমি, রিফাত আর হচ্ছে সাইদুর, এই 4 রকিবুল বলতেছে শাওন ভাই ক্লাস নিবে না। শাওন ভাই ক্লাস নিলে ক্লাস নিবে, ঠিক আছে? আচ্ছা, সো যারা যারা ক্লাস করবে থাকো, আর না যারা করবে তারা তো হচ্ছে ভাইয়ের ক্লাস আমরা 2 বা 3টা লেকচার পরে পাবা। সো শোনো, যে তোমার হচ্ছে মোল গণনা শুরু করতে হবে, ঠিক আছে? মোল গণনা শিখতে হবে। মোল গণনা যদি তুমি পারো তাহলে তুমি দেখা যাচ্ছে এই চ্যাপ্টারটা পুরোটা সার্ভাইভ করে যাবে। মোল গণনা যদি তুমি পারো তাহলে তুমি হচ্ছে পুরোটাই হচ্ছে এই চ্যাপ্টার সার্ভাইভ করে যেতে পারবা। তো মোলের কি কি আছে দেখো, মোল আসলে কি? মানে তুমি যখন হচ্ছে 2টা মোজা, এটাকে তুমি এক কথায় বলতেছো 1 জোড়া মোজা, হ্যাঁ 4টা আপেল এটাকে তুমি যেমন বলতেছো 1 হালি আপেল, তারপরে 12টা ডিম এটাকে তুমি যেমন বলতেছো 1 ডজন ডিম, তেমনি হচ্ছে আসলে এই যে 1 মোল যেটা, তেমনি হচ্ছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি পরমাণু। এটা হচ্ছে পরমাণু গণনার একটা একক। পরমাণু সমান আমরা বলতে পারি হচ্ছে 1 মোল পরমাণু, ঠিক আছে? 1 মোল পরমাণু, তার মানে 1 মোল ইটস রিপ্রেজেন্ট আ নাম্বার হুইচ ইজ 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, যেটাকে কি বলা হয়? যেটাকে বলা হয় হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে? যেটাকে কি বলা হয়? অ্যাভোগাড্রো নাম্বার, এটাকে বলা হয় হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। ভাই খাতা কলমে নোট করতে হবে কিন্তু, ঠিক আছে? তুমি নোট না করলে মানে এই চ্যাপ্টার কিছুই পারবে না, কারণ ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার তো গল্প গুজব এখানে একটু কম হবে। ওকে, আচ্ছা এতটি পরমাণু মানে হচ্ছে 1 মোল পরমাণু। এখন 1 মোল পরমাণুকে শুধু নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় না। যেমন তোমাকে যদি আমি বলি যে হতে হয় এখন একটা সিম্পল কোশ্চেন যে 1 মোল পানি, ঠিক আছে? 1 মোল পানি সমান, ধরো আমি তোমাকে এখানে ফাঁকা ঘর দিলাম, কতটি পানি? কতটি পানি বলো তো, কতটি পানি হবে? 1 মোল পানি সমান কতটি পানি বলো? তাবাসসুম বলতেছো আই বেগ ইউ ভাইয়া, সব বাট মিলেমিশে ক্লাস নেওয়া হবে, বাট এই চ্যাপ্টারটা শাওন ভাই নিবে, হ্যাঁ? করা থেকে আমি হয়তো দেখো 1 মোল মানে হচ্ছে কতটি পানি, তাহলে কতটি হবে? 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি পানি। ওকে, আচ্ছা এবার একটা কথা ভাই শোনো, তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে অণু আর পরমাণু, অণু আর পরমাণু এই দুটোর মধ্যে একটু পার্থক্য বুঝতে হবে। অণু আর হচ্ছে পরমাণু। তো কিছু কিছু জিনিস আছে যাদের অণুর গঠন পরমাণুর গঠন সেম সেম, ঠিক আছে? বাট কিছু কিছু জিনিস আছে যেমন O2, এটা হচ্ছে অণু আকারে থাকে, পরমাণু হচ্ছে O। H2 এটা হচ্ছে অণু, H এটা হচ্ছে এখানে পরমাণু, তাই না? এই জিনিসগুলো তো তোমরা জানো, জানো না বলো তো? এই জিনিসটা কি তোমরা জানো? আমি জানি তোমরা এই জিনিসগুলো খুব ভালো করে জানো, তাই না? অণু আর পরমাণুর যে ব্যাপারগুলো তোমরা খুব ভালো করেই এটা জানো, ঠিক আছে? সো অণু আর পরমাণু নিয়ে তোমরা হচ্ছে প্যাচ লাগাবা না, তাহলে হচ্ছে মানে আমি একটু খুশি হব, কারণ হচ্ছে এখানে প্যাচ লেগে যায় অনেক সময়। বাট কিছু কিছু জিনিস আছে যেমন যারাই অণু তারাই পরমাণু, যেমন হচ্ছে ধরো হিলিয়াম, হ্যাঁ হিলিয়াম এটা হচ্ছে হিলিয়ামই থাকে, এটার অণুর সংকেত যা, এটার পরমাণুর সংকেত তা আসলে, তাই না? আচ্ছা গুড, ওকে, তাহলে এখন যদি আমি তোমাকে বলি একটা কথা বলো তো ভাই, যে কতটি, 1 নাম্বার প্রশ্ন, আচ্ছা প্রশ্নগুলো আমি হচ্ছে এই সাইডে লিখছি। প্রশ্নগুলো হাইড্রোজেন অণু, আহ, অক্সিজেন পরমাণু। আচ্ছা তো দেখো, প্রথমে তোমার এই জিনিসটাকে ভাঙতে হবে। প্রথমে তুমি এটা ভাঙবা যে একটি একটি পানির অণু সমান একটি H2O, এটা মানে হচ্ছে দেখো তো, মানে H2 কয়টা? H2 হচ্ছে একটা, H2 হচ্ছে একটি, আর O হচ্ছে একটি, তার মানে হাইড্রোজেন অণু, হাইড্রোজেন অণু হচ্ছে একটি। আর অক্সিজেন এটা কি অণু না পরমাণু বলো তো? এটা কি অক্সিজেনের অণু নাকি পরমাণু বলো? পরমাণু, একটু আগে আমরা দেখে আসলাম, তার মানে এটা হচ্ছে অক্সিজেন পরমাণু। ওকে, আচ্ছা খুবই ভালো কথা। তাহলে 1 মোল H2O, তার মানে হচ্ছে 1 মোল H2O মানে হচ্ছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি পানি, তাই না? আচ্ছা তার মানে পানির সংখ্যা এতটি, আর একটা পানি মানে একটা হাইড্রোজেন অণু। তাহলে 1 নাম্বার কোশ্চেনের উত্তর কি হবে বলো? 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি H2O, এটা মানে হচ্ছে সেম সেম অ্যামাউন্ট অফ এতটি কি H2, এতটি H2। হাইড্রোজেন পরমাণু কয়টা হবে? অণু যতগুলো হয় পরমাণু তার ডাবল হচ্ছে, তাই না? মানে H কয়টা থাকবে? তাহলে 2H হবে। তাহলে হাইড্রোজেন পরমাণু হবে কয়টা? হাইড্রোজেন পরমাণু হবে 2 ইনটু 6.023 ইনটু 10 টু দি, যেমন দেখলাম কমেন্ট করছো যে হচ্ছে অক্সিজেন পরমাণু নাই ভাই, অক্সিজেন অণু আছে, মানে সরি অণু নাই, অক্সিজেন পরমাণু আছে। দেখো তবে একটা অক্সিজেন পরমাণু আছে, তাই না? তার মানে অণু কতটা বলো, এখান থেকে দেখে বলো। এখানে যদি পরমাণু যতগুলো থাকবে, ঠিক আছে, মানে এটা মানে তো হচ্ছে 2O, তাই না? তাহলে, তাই না? তার মানে পরমাণু যতগুলো অক্সিজেন অণু তার অর্ধেক হবে, পরমাণু যতগুলো অণু তার অর্ধেক হবে। এই যে দেখো একটা, এটা হচ্ছে অণু, একটা অণু ভাঙলে আমরা 2টা পরমাণু পাচ্ছি। তার মানে যদি আমরা O নেই তাহলে হাফ অফ O2, তাহলে বলো, তাহলে বলো একটা কি ছিল পরমাণু, তাহলে অণু কতটা হবে? অর্ধেকটা। তাহলে অক্সিজেন অণু কয়টা হবে? অণু হবে, পারা গেল ভাই, পারা যাচ্ছে বলো। আর পরমাণু কয়টা হবে? সেম, ঠিক আছে, যেহেতু একটার সাথে একটা তার মানে এতটার জন্য এতটা। সো এই কোশ্চেনটা অনেক সময় তোমাদের এমসিকিউ তে আসে, এমসিকিউ তে আসে আর সিকিউ তে মাঝে মধ্যে আসে যে কয়টা হাইড্রোজেন অণু কয়টা অক্সিজেন অণু, হ্যাঁ, বাট এটা এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। আমি সূত্রতে এখন যাই না, সূত্রতে আসবো, ঠিক আছে? মুখে মুখে করা শেখো আগে।
মানে তুমি যদি হচ্ছে ফিল করতে না পারো একটা যৌগ দেখে যেখানে কয়টা হাইড্রোজেন কয়টা অক্সিজেন, তাহলে কিন্তু তুমি মানে লং রানে যে বেশ ভালো ধরা খাবা। ওকে, সো সূত্র ভিত্তিক পড়াশোনা আমরা পরে যাবো, ঠিক আছে, বাট এর মানে তার আগে হচ্ছে আমাদেরকে নর্মাল ভাবে পড়াশোনা করি। হ্যাঁ, H3ও হতে পারে আসলে। হ্যাঁ, মানে তোমার হচ্ছে এটা আসলে H ইনফিনিটিও পর্যন্ত হতে পারে, ঠিক আছে, বা এটা H ইনফিনিটি মানে H ইনফিনিটি বা ইনফিনিটিও হতে পারে। এটা মনে করো হচ্ছে He⁵ হতে পারে। হ্যাঁ, গাধা, গর্ধব, গান্ডু, বলদ, মানে একটা কোশ্চেনের একটা প্যাটার্ন থাকে। হ্যাঁ, বলে H3। এই সমযোজী বন্ধন পড়ো নাই জিন্দেগিতে? এই যে কালকে 9 10 এর ক্লাস নিছি সমযোজী বন্ধনের, ঠিক আছে, কইরো H3। ওকে, H3 পসিবল হলে He⁵ এটাও পসিবল। আচ্ছা, তাহলে O3 তো হয়, O3 এর গঠনটা ভিন্ন, O3 এর গঠনটা ভিন্ন। H3 টা তুমি হচ্ছে সচরাচর হয় না, ঠিক আছে। এখন O3 তো ওজন, H3 কি? আচ্ছা শোনো 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 শোনো, এবার বিষয়টা শোনো, ঠিক আছে, তাহলে ওটা এরকম হয়ে যেতেছে। এখন ও মনে হয় অন্যরকম কোশ্চেন করছে, মানে আমি বুঝতে পারতেছি কোশ্চেনটা হয়তো এখন। তো আমরা ওইখানে যাচ্ছি, চলো ওইখানে গিয়ে দেখি আমরা এবার, ঠিক আছে। মনে করো O3PO4 এ কতটি হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন অণু আছে, চলো হাইড্রোজেন আছে H3PO4, এটা ইকুইভ্যালেন্ট কতটি বলতো, কতটি H3PO4? 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি H3PO4। ওকে, আচ্ছা, এবার দেখো, শোনো 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 শোনো, ভালো করে শোনো। তাহলে আগে পরমাণুটা বের করবা, 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 ইনটু 3 টি হাইড্রোজেন, হাইড্রোজেন পরমাণু। পরমাণু যতটা পাবা, পরমাণু যতটা পাবা অণু হবে তার অর্ধেক। পরমাণু যেটা পাবা অণু হবে হচ্ছে তার কতটি বলতো, অর্ধেক। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দিলেই এতটি হাইড্রোজেন অণু, ঠিক আছে। তার মানে অণুর জন্য যেটা হচ্ছে তুমি যা পাচ্ছ এখানে, তাকে মানে মনে করো হচ্ছে এরকম একটা যৌগ যদি থাকে HX, HX, হ্যাঁ, মনে করো হচ্ছে ZL, ঠিক আছে, মনে করো কিছু একটা যৌগ, এরকম একটা যৌগ। তাহলে এই যৌগটার জন্য তোমার হচ্ছে কি হবে, x/2 ইনটু Na সংখ্যক কি, Na সংখ্যক কি বলতো, Na ইনটু N হাইড্রোজেন অণু, ঠিক আছে। যেখানে N কি, N হচ্ছে মোল সংখ্যা, N হচ্ছে মোল সংখ্যা, আর N হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এই যে এইটা তুমি মেনে চলতে পারো, ঠিক আছে। মোল সংখ্যা, অ্যাভোগাড্রো নাম্বার, আর কয়টা পরমাণু আছে সেটাকে 2 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। হ্যাঁ, পরমাণুর অর্ধেক হবে, অণু সবসময় পরমাণুর অর্ধেক হবে, মানে সবসময় না, হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা নিব এটা, ঠিক আছে। কারণ H2 আর O2 হয় সবসময় না, সবসময় না। H3 থেকে হয়, বলো H3O প্লাস কেমনে হয়, এই যে H2O থাকে, O প্লাস H3O প্লাস গঠিত হয় সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, ঠিক আছে। গুড, ওকে, তাহলে এটা বোঝা গেল। এখানে হচ্ছে বন্ধন দেয়, ঠিক আছে, এইভাবে H2O প্লাস H3O প্লাস গঠিত হয় সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, ঠিক আছে। গুড, ওকে, তাহলে এটা বোঝা গেল। ওকে, সো এই জিনিসগুলো নিজেরা একটু প্র্যাকটিস করতে হবে ভাই। এবার একটা কথায় আসি, শোনো, এবার একটা কথায় আসি, সেটা হচ্ছে যে 1 মোল, 1 মোল পানি, 1 মোল এটা ইকুয়াল কত গ্রাম পানি বলতো। 1 মোল মানে আমরা ধরে নেই 1 গ্রাম আণবিক ভর, মানে 1 আণবিক ভরের সমান ওজন, ঠিক আছে, ভর যেটা আর কি, তাই এটা আণবিক ভর কত, 18, তাহলে 18 গ্রাম পানি। এটা মানে আমরা ধরে নেই হচ্ছে 22.4 লিটার, ঠিক আছে, কি H2O, কোন কন্ডিশনে, STP তে। এটা মানে আমরা ধরে নেই 24.789 লিটার পানি SATP তে। এসটিপি মানে হচ্ছে, আমরা মেইনলি ফ্যাক্টরটা আমার টেম্পারেচার, টেম্পারেচারটা এখানে 0 ডিগ্রি সেলসিয়াস হুইচ ইজ 273 কেলভিন, আর এখানকার টেম্পারেচারটা হচ্ছে T ইকুয়াল 25 ডিগ্রি সেলসিয়াস হুইচ ইজ 298 কেলভিন, ঠিক আছে। তাহলে এক মোল যে কোনো জিনিসের জন্য আমাদের এই কয়টা জিনিস আসলে ভ্যালিড, এক মোল যে কোনো জিনিসের জন্য আমাদের এই কয়টা জিনিস ভ্যালিড। এক মোল পানি, এটা মানে হচ্ছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 পানি, 18 গ্রাম পানি, 22.4 লিটার পানি, 24.789 গ্রাম পানি। হ্যাঁ, জান্নাতুল বলতেছে এগুলো তো ক্লাস 9 এ পড়ছি, আসলে ক্লাস 9 এর পড়া, বাট এখানকার আমি জানি যে এখানকার 40% স্টুডেন্ট পারে না, ঠিক আছে, যে কারণে পড়ানো লাগতেছে, বুঝছো। মানে দেখো, তোমাদেরকে একটা কথা বললে মনে হয় এটা তোমরা রিলেট করতে পারো কিনা আমি জানি না, যে আমি তোমাকে গল্প বলছিলাম যে আমি হচ্ছে যখন বুয়েটে চান্স পাইলাম, বুয়েটে চান্স পাওয়ার পরে হঠাৎ করে একটা ফোন আসলো, একটা ছেলে ফোন দিয়েছে, ফোন দিয়ে বললো যে হচ্ছে উনার হচ্ছে ওয়াইফ পড়বে, ইন্টার পরীক্ষা দিবে এবার, তো পড়াইতে হবে। তো পড়ানোর জন্য তো ঠিক আছে, আমি পড়াবো, আমি তো ফ্রি ওই সময়, আমার কোনো কাজ নাই, একটা ব্যাচ পড়াই বাসায়, বাকি হচ্ছে বাইরে বাইরে আমি পড়াবো, টাকা পয়সা একটু হবে, হ্যাঁ ভালো। তাহলে হ্যাঁ আমি পড়াবো, সমস্যা নাই। তো ঠিক আছে, তো আমি মানে উনি আবার বললো যে সমস্যা নাই, আপনাকে বেশি পরিশ্রম করা লাগবে না, স্টুডেন্ট মোটামুটি ভালোই ভালোই পড়া পারে, এসএসসি তে গোল্ডেন প্লাস ছিল। আমি বললাম যাকে এসএসসি তে গোল্ডেন প্লাস তো ভালোই, হ্যাঁ 2 মাস পরে পরীক্ষা, 2 মাসে মোটামুটি হবে, সিলেবাসটা শেষ করে দেবো, কি পড়ানো লাগবে, ফিজিক্সটা দিয়ে শুরু করবেন আর কেমিস্ট্রিটা একটু দেখাই দিন। তো ঠিক আছে, তাহলে ফিজিক্স দিয়ে শুরু করবো, কেমিস্ট্রিটা দেখাই দিবনি, দিয়ে হচ্ছে গেলাম, যাওয়ার পরে ও তো হচ্ছে ভেক্টর পড়াবো, তো ভেক্টর পড়াইতে যে আমি হচ্ছে উপাংশ দিয়ে শুরু করি, তো উপাংশ পড়াই, উপাংশ দিয়ে শুরু করি, তো উপাংশ পড়াইতে যাবো, তো তার আগে উপাংশ পড়তে গেলে তোমরা জানো যে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা লাগে, তাই না। তো যে কোনো জিনিস মানে ভেক্টরের ম্যাথ করতে গেলে পিথাগোরাসের উপপাদ্য লাগে। তো এই পিথাগোরাসের উপপাদ্য পড়াইতে যায় আমি না মানে বড় সড় একটা ধাক্কা খাইলাম, পিথাগোরাসের উপপাদ্য পাই না, ঠিক আছে। মানে আমি নরমাল একটা ইয়া দিছি যে ধরো এরকম, এটা 3, এটা 4, তাহলে এটা কত, জিপিএ কত ছিল, তো বলে গোল্ডেন প্লাস ছিল স্যার। ওকে, ইটস ওকে, গুড, নাইস, ভেরি গুড। পরে পিথাগোরাসের উপপাদ্য শিখাইলাম, ঠিক আছে। পরে আবার আমার উপরে একটা অ্যালিগেশন আসবে যে ঠিক আছে এসএসসি তে গোল্ডেন প্লাস পাওয়া ছাত্র আপনার কাছে পড়ে ইন্টারে ফেল মারছে, হ্যাঁ, তো এই অ্যালিগেশন তো বাবা নেওয়া যাবে না। তো আমি তখন থেকে জানি, আমি একটু বুঝি, ঢাকাতে এসে আমি টিউশন করাইছি, তখন আমি বুঝি যে হচ্ছে বাংলাদেশের স্টুডেন্টের অবস্থা উপর উপরে ভালো, ভিতরে ভিতরে যথেষ্ট খারাপ, ঠিক আছে, পারি সবই কিন্তু করতে দিলে কিছুই পারি না। এজন্য তখন থেকে আমি একটা মনে মনে আমি নিয়ত নিয়েছিলাম যে আমার ক্লাস স্টুডেন্ট কম করুক বেশি করুক বা না করুক, আমি যখন যেই ব্যাচে ঢুকবো যেখানে আমি পড়াবো একদম পিন পয়েন্ট বেসিক থেকে পড়াবো, যাতে
যারা পারে না তারা আমার কাছে ভালো করতে পারে। আসলে দেখো ভাই, তুমি যারা পারো, যে পারে সে এমনিতেই পারে। এখন সত্যি কথা বলছি, আমি যদি কোনো টিচারের কাছে প্রাইভেট না পড়তাম, আমি তাও ভালো করতাম। মানে আমার এতটুকু কনফিডেন্স আমার আজীবন ছিল। এন্ড আমি ইন্টারমিডিয়েট প্রাইভেট পড়ি নাই, বরং আমি প্রাইভেট পড়াইছি। ঠিক আছে? সো আমার কিন্তু কোনো অ্যাডমিশন টেস্টে আটকায় নাই, কোনো বোর্ড পরীক্ষাতে আমার আটকায় নাই। সো যাদের পারা তারা এমনিতেই পারে। বাট হচ্ছে যারা পারে না তাদেরকে আমার বুঝাইতে হবে, বুঝছো? সো এই জন্য একটু বেসিক থেকে ধরে ধরে করাবো। এখনো কিছু শুরু হয় নাই, লাগবে, সময় লাগবে একটু আস্তে আস্তে। তার মানে 1 মোল মানে এতটি, 1 মোল মানে হচ্ছে ওইটার গ্রাম আণবিক ভরের সমান, মানে ওটার আণবিক ভর যত তত। আর এত লিটার পানি, মানে এটা হচ্ছে ফিক্সড, 1 মোল হলে এত লিটার হয় টেম্পারেচার যদি এরকম হয়। ঠিক আছে? আর তোমার হচ্ছে এসএটিপি তে মানে 25 ডিগ্রি সেলসিয়াসে 1 মোল মানে হচ্ছে এটা। ঠিক আছে? 24.789। ওকে, এত লিটার। এখন তোমরা আমাকে বলো তো যে এসটিপি আর এসএটিপি তে এর লিটারের ভিন্নতা কেন? এখানে 22.4, এখানে 24.789 কেন? ওয়াই? দুইটাতে মানে আমার আয়তন ডিফারেন্স কেন হলো? এমনিতেই এটা কি মুখস্থ টাইপের নাকি এখানে বোঝার কিছু আছে? বলো। ওকে, হয়ে গেল, ডান। ওকে, এবার চলো। তাহলে এবার হচ্ছে এখান থেকে তোমরা একটা জাতীয় ফর্মুলা জানো, এখানকার থেকে এখানে টেম্পারেচার বেশি, আয়তন বেশি। ঠিক আছে? ওকে, হয়ে গেল, ডান। ওকে, এবার চলো। তাহলে এবার হচ্ছে এখান থেকে তোমরা একটা জাতীয় ফর্মুলা জানো, যে আমরা হচ্ছে একটা জাতীয় ফর্মুলা দিয়ে সবকিছু বের করি। হ্যাঁ, ফর্মুলাটা তোমরা কোথায় 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 আমি এখানে লিখে দেই। হ্যাঁ, আমি আগে লিখে লিখে যাই। তো তোমরা একটা ফর্মুলা জানো যে মোল সংখ্যা যদি n হয়, n ইকুয়াল, ঠিক আছে? n ইকুয়াল কি বলতো ভাই? W/m। আগে আমি লিখে ফেলি। ঠিক আছে? W টা কি? W টা হচ্ছে কি বলতো ভাই? বলো 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 বলো। W হচ্ছে প্রদত্ত ভর, প্রদত্ত ভর। আর m হচ্ছে কি? আণবিক ভর। m হচ্ছে আণবিক ভর। ওকে, ইকুয়াল টু হচ্ছে কি? n ডিভাইডেড বাই na। n কি? n ইকুয়াল টু হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা, অণু বা পরমাণু সংখ্যা। এনে কি? এনে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, হুইচ ইজ 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 ইকুয়াল হচ্ছে ভি ডিভাইডেড বাই 22.4। এটা কোন টেম্পারেচার? এটা হচ্ছে লিটার এককে, লিটারে। ঠিক আছে? কোন টেম্পারেচার এটা? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার ইকুয়াল টু ভিএল ডিভাইডেড বাই কত বলতো? 24.789। 24.789 এটা হচ্ছে এসএটিপি তে, এসএটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার ইকুয়াল একটা সূত্র তোমরা জানো, পিভি বাই আরটি। এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছি, পিভি বাই আরটি। ঠিক আছে? এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, সব নোট করবে, এগুলো এগুলো তো লাগবে। ইকুয়াল টু আরেকটা ফর্মুলা তোমরা জানো কিনা? এস ইনটু ভিএল, তাই না? এস কি? এস হচ্ছে ঘনমাত্রা, এস হচ্ছে ঘনমাত্রা। ঠিক আছে? আর ভি তো হচ্ছে আয়তন। আর এটা তো হচ্ছে আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছি, চাপ, আয়তন, এগুলো। এই চ্যাপ্টার, এই কয়টা জিনিস তোমাদের লাগবে। ঠিক আছে? এই কয়টা জিনিস তোমাদের লাগবে। আরেকটা ফর্মুলা আছে মোল সংখ্যা সমান, এটা তোমাদের এই চ্যাপ্টারে লাগবে না, এটা তোমাদের তড়িৎ রসায়নে আছে। সেটা হচ্ছে আইটি ডিভাইডেড বাই ইএফ। এই চ্যাপ্টারটা আমরা পড়বো হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, চ্যাপ্টার 4, ইলেকট্রোকেমিস্ট্রি, ইএফ। ওকে, হইছে এটা? ওকে, ডান। আর রিডবার্গ ধ্রুবক না গাধা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর এর মান হচ্ছে কত? 8.314 বা 0.089। ওকে, এখন আমরা হচ্ছে ম্যাথে চলে যাবো। এখন হচ্ছে আমরা ম্যাথ করতে থাকবো। ওকে, বলো। 5 মোল ক্লোরিন, 5 মোল ক্লোরিন, তাহলে কত টি ক্লোরিন বলো? 5 মোল ক্লোরিন তার মানে কত টি ক্লোরিন বলো? বলো 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 বলো। আচ্ছা, আমি এখানে কাজ করি সিএল দিয়ে। হ্যাঁ, মানে এখানে আমি তোমাকে লিখে দিচ্ছি যে সিএল2, তাছাড়া আবার পেন খাবা ক্লোরিন দেখলে, সিএল2। হ্যাঁ, বলো। তাহলে এটা হবে কত? আচ্ছা, এবার বলো এটা সমান কত গ্রাম ক্লোরিন? কত গ্রাম ক্লোরিন বলো? কত গ্রাম ক্লোরিন? তাহলে গ্রাম বের করতে হবে। তাহলে কত গ্রাম মানে কি ভাই? ডাব্লু। তাহলে এটার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করবো বলো? ভাই যারা পারো না একটু মনোযোগ দিয়ে দেখো। তোমাকে বের করতে বলা হয়েছে কত গ্রাম, তো তুমি জানো মোল সংখ্যা ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, আণবিক ভর। তাহলে তোমার ডাব্লিউ চেয়েছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু মোল সংখ্যা ইনটু আণবিক ভর। তো তোমার এখানে মোল সংখ্যা কত? মোল সংখ্যা হচ্ছে 5। আর ক্লোরিনের আণবিক ভর কত বলতো? 35.5 ইনটু 2, তাহলে কত হয়? 71। 71, তাহলে কত হয়? 5 7 35, 5 1 5, 355 গ্রাম ক্লোরিন। ওকে, 355 গ্রাম ক্লোরিন, এটা পারতেছো তো তোমরা? ওকে, এটা হলো। আচ্ছা, তাহলে বলো এরপরে জাস্ট কিছু না ভাই, n ইকুয়াল টু w বাই m, তাহলে w ইকুয়াল টু মোল সংখ্যা ইনটু আণবিক ভর। 5 মোল আর একটা ক্লোরিনের আণবিক ভর 71, গুণ করে দিলাম, কাজ শেষ। ওকে, আচ্ছা, এবার বলো কত লিটার? বলো বলো বলো, কত লিটার? এসটিপি তে বলবা, এসটিপি তে। তাহলে কত হবে? আমরা জানি n ইকুয়াল টু v ডিভাইডেড বাই 22.4, এটা আমরা জানি। তাহলে v ইকুয়াল n ইনটু 22.4, তাই না? তাহলে n কত? n হচ্ছে 5, তাহলে 5 ইনটু 22.4 লিটার ক্লোরিন এসটিপি তে ইকুয়াল টু আবার আমরা বলতে পারি 5 ইনটু 24.789 লিটার ক্লোরিন কি এসএটিপি তে, এসএটিপি তে। ওকে, ডান। তাহলে ক্লিয়ার? সহজ জিনিস, একদম সহজ, 9 টেনের জিনিস। আমরা হচ্ছে আস্তে আস্তে কঠিনের দিকে যাবো। আমাদের ক্লাস অনেকক্ষণ আছে, আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাবো, যা সুন্দর করে নোট করতে থাকো। এন্ড তোমরা হচ্ছে যদি তাড়াহুড়া করো তাহলে কিন্তু ভাই বিপদে পড়ে যাবে। সো ইন্টারমিডিয়েটের সময়টা হচ্ছে তোমাদেরকে খুবই ছোট ছোট করে বেসিক নিয়ে উপরে উঠতে হবে। আমি জানি 9 টেনে পড়া আছে, তারপর আবার পড়ো। ঠিক আছে? আবার পড়তে থাকো। ভাই 2 কেন গুণ হলো? কোথায় 2 গুণ করছি বলো? কোথাও তো 2 গুণ করি নাই আমি। আমি কোথাও তো 2 গুণ করি নাই। মানে 71.71 কেন হলো? আরে সিএল, মানে সিএল যেটা শুধু ক্লোরিন যেটা, এটাকে আমি বলেছি হচ্ছে 35.5 গ্রাম। এটা তোমরা পড়ছো। আর আমি হচ্ছে লিখছি কত? সিএল2। ঠিক আছে? ওই জন্য। আচ্ছা, বলো 5 মোল সোডিয়াম। তাহলে 5 মোল সোডিয়াম মানে 5 ইনটু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি সোডিয়াম, তাই না? তাহলে কত গ্রাম সোডিয়াম? 5 ইনটু একটা সোডিয়ামের জন্য কত? 1 মোলের জন্য 23 গ্রাম, তাহলে এত গ্রাম সোডিয়াম। ঠিক আছে? আচ্ছা, ইকুয়াল টু 5 ইনটু 22.4 লিটার সোডিয়াম এসটিপি, 5 ইনটু 24.789 লিটার সোডিয়াম এসএটিপি। ওকে, খুবই সহজ, খুবই সহজ না? খুবই সহজ। ওকে, সো এই যে দেখো মোল নির্ণয়ের সূত্রগুলো এখানে দেওয়া আছে, বাট আমি হচ্ছে এখানে আর সূত্র ঘোরা ডিম দিতে চাইতেছি না। এই চলো আমরা হচ্ছে ম্যাথে যাই এবার। বলো 90 গ্রাম পানিতে কত মোল পানি এবং কয়টি পানির অণু আছে? আমি দুই ভাগে ভাগ করে নেই। এই চলো আমরা হচ্ছে ম্যাথে যাই এবার।
সো এই যে দেখো মোল নির্ণয়ের সূত্রগুলো এখানে দেওয়া আছে, বাট আমি হচ্ছে এখানে সূত্র খুবই সহজ, খুবই সহজ না, খুবই সহজ। ওকে, সো এই যে দেখো 90 গ্রাম পানিতে কত মোল পানি এবং কয়টি পানির অণু আছে, আমি দুই ভাগে ভাগ করে নেই, দুইটা উত্তর আমাদের দুই ভাগে করবো আমরা। 90 গ্রাম পানিতে কত মোল পানি এবং কয়টি পানি, তাহলে মোল বের করতে হবে। তো আমার ডাব্লিউ দেওয়া, এটা ডাব্লিউ দেওয়া, ঠিক আছে। তাহলে আমরা জানি হচ্ছে পানি, তাহলে ডাব্লিউ হচ্ছে কত 90 গ্রাম, আর এম কত, আণবিক ভর কত, আণবিক ভর কত পানির জন্য, পানির জন্য আণবিক ভর হচ্ছে 18। এটা কি জানো না, এটা বলে দিতে হবে যে 18 কেন, এটা কি জানো না, এটা বলে দিতে হবে 18 কেন। H2O বলে দিই, আমি জানি এটা অনেকে জানে না। তাহলে দুইটা হাইড্রোজেনের জন্য 2 আর এই যে অক্সিজেনের জন্য 16 দিয়ে হলো 18। এটার একক হচ্ছে গ্রাম না, এটার একক হচ্ছে গ্রাম পার মোল। গ্রাম পার মোল কেন পার মোল, কারণ আচ্ছা গ্রাম পার মোল কেন আসছে এখানে বলছো, এক মোল পানির ভর হচ্ছে 18 গ্রাম, এজন্য গ্রাম পার মোল এই জিনিসটা আসছে। তোমরা কিন্তু অনেকে ভাবো যে হচ্ছে আণবিক, আমার এটা কার টি-শার্ট পড়ছে আমি জানি না ভাই, ভাই এর নাম ভাই পড়েছি নাকি বলে, আমি এটা আল্লাহ জানে কার পড়ছি, যাই হোক। তো গ্রাম পার মোল মানে হচ্ছে এক মোলের ইয়া হচ্ছে 18 গ্রাম। ওকে গুড, এরপরে বলো কি হবে। তমাল দত্ত বলতেছে কি বাচ্চাদের জিনিস শিখাইতেছেন, তমাল তুমি হচ্ছে আপাতত এটা করো তাহলে, হ্যাঁ তোমাকে একটা ম্যাথ দিয়ে দেই, তুমি হচ্ছে এটা করো, যারা যারা এটা বাচ্চাদের জিনিস লাগতেছে তারা হচ্ছে এটা করতে থাকো, ততক্ষণে একটা ম্যাথ দিয়ে দেই, তুমি হচ্ছে এটা করো। আচ্ছা এখানে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হইলো তাহলে এ বি সি ডি একটা পাত্র নেওয়া হলো, যেখানে এ প্লাস বি, তুমি এটা মারো দিয়ে এটা করো, ঠিক আছে। ততক্ষণ আমি বাচ্চা জিনিসটা করে আসি, ততক্ষণ আমি বাচ্চাদের জিনিসটা করে আসি, তুমি ততক্ষণ এটা করো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো আমরা বাই এম, তাহলে ডাব্লিউ কত বলতো 90, 90 ভাগ 18, তাহলে কত হচ্ছে এখানে 5 মোল, তাহলে আমরা মোল পেয়ে গেছি। এবার কয়টি পানির অণু আছে, ঠিক আছে, কয়টি পানির অণু আছে, তো এটা খুবই সহজ, এটা তুমি হচ্ছে মোল সংখ্যা ধরে এখন বের করতে পারো, মোল সংখ্যা না ধরে চাইলে বের করতে পারবা। তুমি হচ্ছে পড়ে আসছো না যে n ইকুয়াল ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন এ, তো তুমি হচ্ছে শুধুমাত্র এতটুকু ফর্মুলা দিয়েও করতে পারো। তুমি চাইলে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ এটা দিয়ে করতে পারো। তো ডাব্লিউ বাই এম মানে কত, 90 ভাগ 18 ইকুয়াল এন ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাহলে এন সমান কত হবে, এটা হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এই তো বুঝা গেল। তাহলে কতটি পানির অণু থাকতেছে। ওকে, 30 গ্রাম হাইড্রোজেন গ্যাসে কতটি পরমাণু আছে, 30 গ্রাম হাইড্রোজেন গ্যাসে কতটি পরমাণু আছে বলো। ওরা সবাই 023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, ক্লিয়ার। এটা হাইড্রোজেন গ্যাসকে কেউ এইচ ধরবে না, H2 ধরে করবা, ঠিক আছে। তো এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটা হোমওয়ার্ক থাকলো, কিছু কিছু জিনিস নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, কিছু জিনিস নিজে নিজে প্র্যাকটিস করতে হবে কিন্তু। ওকে চলো, অণুর মোল সংখ্যা কত, তার মানে সোডিয়াম কার্বনেটের একটা 212 গ্রাম জিনিস নিজে নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে। তো এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটা হোমওয়ার্ক থাকলো, কিছু কিছু জিনিস নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, কিছু জিনিস নিজে নিজে প্র্যাকটিস করতে হবে কিন্তু। ওকে চলো, এই যে হোমওয়ার্ক তোমাদের এটা, ঠিক আছে, এটা কাজ যারা হচ্ছে বাচ্চা জিনিস পড়তে চাও না, এই তো বলো সোডিয়াম কার্বনেটের 212 গ্রাম দ্রবণে অণুর মোল সংখ্যা কত, তার মানে সোডিয়াম কার্বনেটের একটা 212 গ্রাম নেওয়া হয়েছে, তাহলে ডাব্লিউ, তাহলে আমার ডাব্লিউ কত, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে 212 গ্রাম এম অফ সোডিয়াম কার্বনেট Na2CO3, তাহলে এটা কত হবে বলো, সোডিয়াম কত 23 ইন্টু 2 প্লাস কার্বন কত 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16 গুণ 3, তাই না, তাহলে কত হয় 46, 106, 106 গ্রাম পার মোল। তাহলে মোল সংখ্যা n ইকুয়াল টু ডাব্লিউ বাই এম হুইচ ইজ 212 ভাগ 106, তাহলে হচ্ছে 2 মোল, শেষ। ওকে 2 মোল, ক্লিয়ার ক্লিয়ার, 2 মোল। এই একজন লিখছো 2m, এভাবে 0 পাবা, লিখছো 2m, এই m মানে গাধা মোল পার লিটার, এই m মানে মোল পার লিটার নট মোল। ওকে ওকে পরবর্তীতে যাই, এই তো ইম্পর্টেন্ট কোশ্চেন। মনে করো যে কোন মানে অ্যাডমিশন পরীক্ষাগুলোতে এরকম কোশ্চেন আসে, 27 ডিগ্রি তাপমাত্রা 3 এটিএম চাপে 500 সিসি, 500 সিসি মানে কত, 50 সিসি মানে 50 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব মানে কি বলতো ভাই, আমি পরিবেশ রসায়নে পড়েছিলাম, বলো সিসি মানে কি, সেন্টিমিটার কিউব মানে কি, মিলিলিটার নাকি লিটার, বলো বলো বলো। তাহলে দেখো আমার অনুসংখ্যা বের করতে বলছে, অনুসংখ্যা, তাহলে আমার এখানে কোন কোন ফর্মুলা করতে পারে তোমরা একটু গেস করো তো, কোন এমএল, আচ্ছা তাহলে দেখো আমার মিলিলিটার, তাই না, তার মানে এটা হচ্ছে 50 ml। আচ্ছা তাহলে দেখো আমার অনুসংখ্যা বের করতে বলছে, অনুসংখ্যা, তাহলে আমার এখানে কোন কোন ফর্মুলা করতে পারে তোমরা একটু গেস করো তো, কোন ফর্মুলাটা পড়বে আমার এখানে বলো। আমার এখানে পি দেওয়া আছে, সরি টেম্পারেচার দেওয়া আছে, তাহলে টি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, আমরা জানি আমরা যখন পিভি বাই আরটি ইউজ করি তখন আমরা টেম্পারেচারটা কেলভিনে নিয়ে যাই, সেলসিয়াসে রাখা যাবে না, তাহলে কিভাবে নিয়ে যাই, 27 যোগ 273, তাই না, 273 যোগ করলে আমরা কেলভিনে নিয়ে যেতে পারি, তাহলে কত কেলভিন হয় বলো তো, 300 কেলভিন। ওকে আচ্ছা প্রেসারটা কত, প্রেসারটা হচ্ছে 3 atm, 3 অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে আচ্ছা এবার আয়তনটা হচ্ছে কত, 50 ml। আচ্ছা আর এর মান আমরা কত নিব বলো, আচ্ছা দেখো মনে আছে কিনা, মনে আছে কিনা যে আমি যখন পরিবেশ রসায়ন পড়াইছিলাম তখন আমি বলছিলাম যে তোমার চাপ যদি এটিএম এ থাকে, অ্যাটমসফিয়ারিকে থাকে, আয়তনটা কিসে নিব বলো তো, মিটার কিউবে নিব নাকি লিটারে নিব, বলো চাপ যদি এটিএম এ নেই তাহলে আয়তন কিসে নিব আমরা, দ্রুত বলো ভাই। লিটারে নিলে এটা হবে 50 ইনটু 10 টু দি পাওয়ার -3 লিটার। আর আর এর মান কত নিব, যেহেতু এটা এটিএম এ এটা লিটারে, তাহলে আর এর মান নিতে হবে 0.0821, এত
লিটার এটিএম পার মোল পার কেলভিন। এই জায়গাটা ভাই হচ্ছে বড় বড় যারা হচ্ছে বাহাদুর তারা এই জায়গায় ধরা খায়, ঠিক আছে? সো এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, এই জায়গাটায় বড় বড় বাহাদুর ধরা খায়। সো যারা পরিবেশ রসায়ন পড়ো নাই তোমরা আর্কাইভ ক্লাস থেকে পরিবেশ রসায়নটা পড়ে ফেলো, ঠিক আছে? পি হচ্ছে যদি আমরা অ্যাটমসফিয়ারিকে নেই তাহলে আমাদের আয়তন নিতে হবে হচ্ছে লিটারে, ঠিক আছে? যেহেতু সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব মানে মিলিলিটার, তাহলে মিলিলিটার থেকে লিটারে নিলাম, আর আর এর মান হচ্ছে 0.0821, ঠিক আছে? ওকে, আর মানে বোঝার জন্য পরিবেশ রসায়ন পড়ে আসতে হবে, পরিবেশ রসায়ন। ওকে, পরিবেশ রসায়ন পড়তে হবে না, লিটারের সাথে প্যাসকেল না, মিটার কিউবের সাথে প্যাসকেল। ওকে, তাহলে হলো, তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে n ইকুয়াল টু পিভি বাই আরটি। এটা কোথা থেকে আসছে যারা জানো না তাদেরকে বলে দেই, এটা আসছে হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি থেকে, আদর্শ গ্যাসের সূত্র। এটা চ্যাপ্টার 1 এ পড়ানো হয়েছে। তাহলে n সমান পিভি বাই আরটি, ঠিক আছে? ইকুয়াল টু আমরা আবার জানি n ডিভাইডেড বাই na। কেন আমি এই কাজটা করতেছি? কারণ আমার আসলে গ্যাসের অণু সংখ্যা চেয়েছে, তাহলে অণু সংখ্যা মানে তো হচ্ছে আমার n, তাহলে আমার n বের করতে হবে। তাহলে আমি কাজ করব এতটুকু নিয়ে, পিভি বাই আরটি ইকুয়াল টু n ডিভাইডেড বাই na। তাহলে এখান থেকে n ইকুয়াল টু কি পাবো বলতো? পিভি বাই আরটি ইনটু na। পি কত? পি হচ্ছে আমার 3 atm, ভি কত? 50 ইনটু 10 টু দি পাওয়ার -3 লিটার, আর এর মান হচ্ছে 0.0821, টেম্পারেচার হচ্ছে গিয়ে 300, আর এনে হচ্ছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। জাস্ট কিছু না, ফর্মুলা অ্যাপ্লাই করার পরে আমি ডাটা বসাই ফেলছি, ফর্মুলা অ্যাপ্লাই করার পরে ডাটা বসাই ফেলছি, তাই না? তো কত আসে এটা? কত আসে বলো? তো আজমাইন বাদে আর কারো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আজমাইন তুমি ভাই থেমে যাও, আর কমেন্ট করো না, একটা করছো তো। আচ্ছা, সবাই সেম 3.67 ইনটু 10 টু দি পাওয়ার 21। তাহলে আমার কতটি পাচ্ছি? 3.67 ইনটু 10 টু দি পাওয়ার এতটি SO2 অণু। এবার এই ম্যাথ কি বোঝা গেছে ভাই? বলো, এই ম্যাথ বোঝা গেছে? শোনো, এই ম্যাথটা দেখে সহজ মনে হচ্ছে না, বাট আমি তোমাকে লিখে দিচ্ছি এই ম্যাথ করতে গেলে এই ম্যাথ 80% স্টুডেন্ট ভুল করবে। তুমি ভাবতে পারো যে ভাই এই সহজ ম্যাথ 80% স্টুডেন্ট ভুল করবে অ্যাডমিশন টেস্টে, এই সহজ ম্যাথই অ্যাডমিশন টেস্টে 80% স্টুডেন্ট ফেল করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় পাশের হার কত হয় জানো না? বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে পাশের হার কত হয়? আমাদের আর দুইটা কোয়ার্টার হলে সিলেবাস শেষ হয়ে যাবে, ইয়ার 10 পরীক্ষাতে সেকেন্ড ইয়ারে উঠবা। সো তোমাদেরকে এখন রিয়ালিটি কথাগুলো আমরা বলবো। 20% বলছে, 42% বলছে। এই কোন জগতে বাস করো? 7 থেকে 8% পাস করে, 7 থেকে 8%। মানে 100 জন যে পরীক্ষা দেয় 100 জনের মধ্যে 92 জন ফেল করে ঢাবি পরীক্ষায়। বুঝো তাহলে কি অবস্থা? কেন ফেল করে? কি করে হয় জানো? প্রথমে হচ্ছে ঢাবিতে তো এমসিকিউ আছে, সিকিউ আছে, মানে রিটেন আছে। হ্যাঁ, তো এই এমসিকিউ খাতাটা আগে দেখা হয়। কেউ যদি এমসিকিউ ভালো মার্কস পায় তার শুধুমাত্র রিটেন খাতা দেখা হয়, শুধুমাত্র তার রিটেন খাতা দেখা হয়। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ঢাবি পরীক্ষায় প্রায়, মানে বলতে গেলে এরকম দাঁড়াবে যে ঢাবি পরীক্ষাতে 100 জনের মধ্যে 80 জনের রিটেন খাতা দেখাই হয় না, মানে ওরা রিটেনে কি লিখছে এটা দেখেই না, ও এমসিকিউ দেখে ছেড়ে দেবে, বাদ দিয়ে দেয়, দরকার নাই আমার দেখা। মানে একটা বিগ পোর্শন এমসিকিউ আউট হয়ে যায়, ওদের রিটেন খাতা দেখা হয় না। এখন মনে করো 60 মার্কের পরীক্ষা, কেউ এমসিকিউ 20 পাইছে, ওর খাতা দেখা দরকার আছে? ওর তো 40 মার্ক এমনি গায়েব। সো এই যে এই সময়টাই তোমরা এখন প্রিপারেশনের পিক পয়েন্ট আছে, এখন থেকে ঘুরে দাঁড়াতে হবে, ঠিক আছে? তোমাদের এখন টাইম আসতেছে না, এখন এই যে মনে করো হচ্ছে মনে হবে যে সবই পড়া, ঠিক আছে? ম্যাথ বই যখন আমি হাতে নিতাম তখন মনে হতো কি যে আর এই ম্যাথ আমি করছি, আর এই ম্যাথ আমি করছি, পরীক্ষা হলে আর পারতাম না, ঠিক আছে? এই জন্য তুমি যে জিনিস পারো ওই জিনিস একবার দরকার হলে না দেখে করে দেখো যে আমি পারতেছি কিনা। যদি তুমি পারো দেন ইউ আর ওকে, দেন ইটস গুড। বাট যদি তুমি না, উঠে পড়ে লাগবে, বুঝছো? কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা দিবা, মানুষজন শুরু করবে একদম বলা বলি যে হচ্ছে ঠিক আছে, হ্যাঁ অমুকের ছেলে পড়তে আসছে, ঠিক আছে দেখি কি করে, ঠিক আছে? এইচএসসি যখন পরীক্ষাটা হবে ওর আগে দিয়ে একটা ধাক্কা খাবা, ঠিক আছে? পড়া হইতেছে না, পড়া হইতেছে না, পড়া হইতেছে না, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাডমিশনের সময় যাই দেখবা মানে কি একটা সিচুয়েশন। তুমি এই তোমার 22-23 বছর বলতেছি, মানে তুমি তোমার 18-19 বছরের জীবনে পৃথিবী যতটুকু চিনছো, অ্যাডমিশন সিজনের ওই 4-5 মাসে তুমি পৃথিবী তার থেকে বেশি কিনে ফেলবা। এতটুকু আমি তোমার লিখে দিতেছি। হ্যাঁ, চান্স না পাইলে যে তোমার আহামরি ক্ষতি হয়ে যাবে তা না, চান্স না পাইলে তুমি লাইফে সাকসেসফুল হতে পারবা না তাও না, চান্স না পাইলে তোমার জীবন শেষ এইটাও না। তাহলে কি? তুমি হচ্ছে মানুষ চেনা শিখবা। ওই যে 6 মাস বা 5 মাস, এই 5 মাসে তুমি মানুষ শিখবা, মানুষ চিনবা, সোসাইটি তোমার সাথে কি বিহেভ করে সেটা তুমি দেখবা। হ্যাঁ, আর তুমি যদি খারাপ করো তাহলে কিরকম বিহেভ করতেছে সেটাও দেখতে পারবা। তুমি যদি ভালো বিহেভ করো তখন তোমার সাথে কি বিহেভ করতেছে সেটাও দেখতে পারবা। তো এটা দেখো তখন। So এই জিনিসটার জন্য প্রিপেয়ার হও এখনই, মেন্টালি বলো বা তুমি হচ্ছে পড়াশোনা করে বলো, ঠিক আছে? তোমার এই জিনিসটা বুঝাই দিতে হবে যে তুমি কি, ঠিক আছে? ওকে, চলো 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 চলো। এটা তাহলে করে দিব। দেখো, এবার আছে হচ্ছে, দেখো এটা করে দিই, হ্যাঁ? মানে ইউনিট কনভার্সনটা একটু দেখাই দিই তোমাদেরকে, তাহলে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে তোমার হচ্ছে তাপমাত্রা টেম্পারেচার 25, তো 25 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 298 কিলো মানে কেলভিন। প্রেসার দেওয়া আছে 300 কিলো প্যাসকেল, 300 কিলো প্যাসকেল, বাট আমরা নিব হচ্ছে প্যাসকেলে। তাহলে 300 ইনটু 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল। তারপরে হচ্ছে কত বলতো? আয়তন দেখো এবার মিটার কিউবে দেওয়া। তাহলে প্যাসকেল থাকলে মিটার কিউবে রাখতে পারবো আমরা 50 মিটার কিউব। এবার আর এর মান কত নিব এবার বলো তো ভাই? এবার আর এর মান কত নিব? একটা হচ্ছে প্যাসকেল, এবার হচ্ছে মিটার কিউব। যখন আমার এটিএম থাকে তখন লিটার, তখন আমার আর এর মান 0.0821। তাহলে যখন এরকম কন্ডিশন থাকে তখন আমরা আর এর মান নেই হচ্ছে 8.314। এগুলো আমরা কিন্তু চ্যাপ্টার 1 এ পড়ে আসছি, আমি নিজে পড়ে আসছি, তাও আমি আবার পড়াচ্ছি, ঠিক আছে? কারণ আমি জানি যে এই জিনিসগুলো অনেকেরই মাথা থেকে বের হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো তো কি হবে? তাহলে হবে n/na ইকুয়াল PV/RT। তাহলে n ইকুয়াল PV/RT, PV/RT ইনটু na, ঠিক আছে? তো এটা করে দেওয়া লাগবে। এই বলো তোমরা বলো, এটা করে দেওয়া লাগবে ভাইয়া? এটা করে দিতে হবে? আমার মনে হয় না এটা করে দেওয়া উচিত। ওকে, গুড। ঠিক আছে, তাহলে দিতে যাই। আহ, এটা করে দেওয়া লাগবে এত তাপমাত্রায় প্রমাণ চাপে। তো প্রমাণ চাপ মানে হচ্ছে অন এটিএম চাপ, 1 এটিএম। প্রমাণ চাপ মানে হচ্ছে 1 এটিএম। তো তোমরা তো জানো যে 1 এটিএম মানে হচ্ছে কত বলো তো? 101.325 প্যাসকেল ইকুয়াল হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি ইকুয়াল বলো 760 মিলিমিটার মার্কারি, ঠিক আছে? কত সেন্টিমিটার পানি হয় মনে আছে? পানি কত সেন্টিমিটার হবে? সেকেন্ড ম্যাথটাই 2 গুণ হবে না? ও হ্যাঁ, N2 গ্যাসের পরমাণু সংখ্যা বলেছে, যেহেতু পরমাণু বলেছে, হ্যাঁ আমি এটা খেয়াল করি নাই। দেখো, এটা হচ্ছে অণু, অণু থেকে পরমাণুতে গেছে, তাহলে এখানে একটা 2 গুণ হবে। এটা হচ্ছে পরমাণু, পরমাণু হলে 2 গুণ হবে এখানে। থ্যাংক ইউ ভাইয়া, যে বলেছো তাকে অনেক ধন্যবাদ। হুম।
ঠিক আছে, তাহলে এটা তোমরা এখন পারবা, তাই না? তাহলে আমরা প্রমাণ চাপ মানে কত প্যাসকেল নিবে, এত প্যাসকেল। তাহলে এটা আমরা প্রেসার নিব, এটা প্রেসার, এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে টেম্পারেচার। তাহলে জানো ভি জানা, পি জানা, টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন, এটা তোমার জানা। ঠিক আছে, পারা যাবে এখন বলো তো ভাই? এই পারা যাবে? বলো বলো বলো, পারা যাবে? ওকে, সো পারবা তোমরা এটা। গুড। এরপরে চলো ভাই, প্রমাণ অবস্থায় এত গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? তো প্রমাণ অবস্থায় মানে কি? প্রমাণ অবস্থায় মানে কি? এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে এত গ্রাম, তাহলে ডব্লিউ দেওয়া, আয়তন চেয়েছে, ভি চেয়েছে। তাহলে আমাদের এই ফর্মুলাটা যাবে হচ্ছে W/m = V / 22.4। তাহলে V = W/m * 22.4। এটা হচ্ছে লিটার এককে পাবো আমরা। W কত? 1.7। আর অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17, তাই না? NH3, নাইট্রোজেন 14, তিনটা হাইড্রোজেন 3, তাহলে হচ্ছে 17 * 22.4। এটা মুখে মুখে করবে, ভাবিতে এরকম ম্যাথ দেয়। এটা মুখে মুখে করলে কি হবে বলো তো? এটা কাটলে 10 থাকে, আর এটা কাটলে কত থাকে? 2.24। তাহলে আয়তন হচ্ছে আমার 2.24 লিটার। তোমাদের সৌরভ ভাই আসছে, একটু দেখা করে নাও সৌরভ ভাইয়ের সাথে। HSC 27। কি অবস্থা স্যার, কেমন আছো? মাত্র তোদের বড় ভাইয়ের ক্লাস দিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা এইচএসসি 26 লক্ষ জিপিএ, সমতলে বস্তুকণের গতি। ওদের সাথে আমার ক্লাস চলতেছে, ওদের আমি ডিফারেন্সিয়েশন নিচ্ছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ওদের না সরি এসএসসি 27 একটা কথা বলার ছিল আর কি। আচ্ছা ওদের পরীক্ষা ছিল, ওটা বলতে বলা নেই, চ্যাপ্টার শেষ হয়নি। কি বলতে চাচ্ছ? আমি পড়াচ্ছি হচ্ছে ভাই, ওই যে মোল টোল বানানো এগুলো। 1.7 অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত প্রমাণ অবস্থা? বলো শিশি, কক্ষ তাপমাত্রা কত? কক্ষ তাপমাত্রা ভাই, এখন তো আমার কক্ষ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে কক্ষ তাপমাত্রা এখন 25 ডিগ্রি নাই, 40 ডিগ্রি হয়ে গেছে। হ্যাঁ, বাইরে 40 ডিগ্রি। কালকে একটা পোস্ট দেখলাম যে হাজারি স্যারকে বলে দিও কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি নাই, 40 ডিগ্রি হয়ে গেছে। কক্ষ তাপমাত্রা তো আসলে ভাই যেটা আপ ডাউন করতে থাকে, ঠিক আছে? তাহলে এখন ওরা কি পরীক্ষা 25 ডিগ্রি ধরে করবে নাকি 40 ডিগ্রি ধরে করবে? ভাই এটা ওরা রুমে থার্মোমিটার নিয়ে যেতে পারে, ঠিক আছে? ওই টেম্পারেচার যত শো করবে ওইটা তত ধরে ম্যাথ করবে ওরা। ওকে, ঠিক আছে, পড়া তাহলে। আপনি নাকি হচ্ছে ভাই 2 ঘন্টা ধরে ক্লাস করেন, তাই বলতে ওরা। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমি যে টপিকগুলো পড়াই ভারী ভারী টপিক, হ্যাঁ। আমি তো আসলে কন্টেন্ট বাদ দিই না। ম্যাথের ক্ষেত্রে যেটা হয় যে ম্যাথ তুমি দুইটা কম করলেও কিন্তু কেউ বুঝে না। হুম। হ্যাঁ, টপিক আমি সবই পড়াইলাম, কোনো কিছু বাদ দিই না। বলতেছিলাম কিন্তু আমি যদি দুই তিনটা টপিক বাদ দিই, হ্যাঁ। ও কিন্তু বুঝবে না। দুই তিনটা ম্যাথ যদি বাদ দিই, উদাহরণ বাদ দিই, বা উদাহরণের সব ধরনের উদাহরণ না করলে কিন্তু বই সব ম্যাথ পারবে না। ওদেরকে আমি এটা বলতেছিলাম যে ওদের অনেকে বলতেছে যে ভাই এগুলো তো হুম। 9 10 এ পড়ে আসছি। হ্যাঁ। ওদেরকে আমি বললাম যে তোমাদের মধ্যে এরা জানা আছে 60% এই জিনিস পারে না, ঠিক আছে? তো আমাদের পড়ানো লাগে, প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়ানো লাগে, সহজে পড়ানো লাগে। ওদেরকে বলে দিলাম যে তোমরা প্রিপারেশন নিয়ে আসবে, ক্লাস হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট যাবে, ঠিক আছে? কারণ একটা বড় টপিক শেষ করতে গেলে ভালো মতো সময় লাগে আসলে। আবার এখানে কাছে কিছু টপিক কিন্তু রিপিট করতে হয়। কিছু, অনেক স্টুডেন্ট প্রথমবারে বুঝে না। হুম। সো আমি একটা টপিক নরমালি দুইবার বুঝাই, এরপর অনেকে বলে যে আবার বুঝে না। আমি হয়তো তৃতীয়বারে যাইতে পারি না, সময়ের অভাব থাকে। সবকিছুর তো একটা আছে, সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, তবে আমি কোনো সব ধরনের ভেরিয়েশন কাউকে আটকে রাখি। আমাকে যদি কেউ বলে 1.5 ঘন্টা পরে যদি বলে ভাই ছুটি দেন, না আমিও নিজেও ওকে সাহায্য করি। সাহায্য করি কিভাবে? কেউ যদি বলে ছুটি দেন, কেউ যদি বলে ভাই ছুটি দেন, আমি তাকে ছুটি দিয়ে দিই। আমি সাহায্য করি, ওকে কষ্ট করে বাটন টিপে লিভ নিতে হয় না। আমি তাকে নিজে বাটন টিপে লিভ নিয়ে না, ঠিক আছে? তো কেউ আমাকে যদি লেখে ছুটি দেন, আমি তাকে ছুটিও দিই। এরকম টিচার কই পাবে ওরা? বুঝতে পারছো? আমি কাজটা করতে তাহলে ভাই। এই আর কি, ঠিক আছে তাহলে। ওরা মনে হয় এটা চাইতো, আমি বুঝতাম না। হ্যাঁ, বলে ছুটি দিন, আমি তো বলি যে ঠিক আছে। যার ছুটির দরকার, যার যেটা দরকার, একেকজন তো একেক উদ্দেশ্য নিয়ে আসে। কারো ধরো যে এসএসসি এইচএসসি পাস করলেই হবে, কারো এ প্লাস পাইলেই হবে, আবার কারো আবার অ্যাডমিশনে ভালো করতে হবে। সো আমার কাছে এমন কন্টেন্ট আশা করে যাতে করে এইচএসসি কভার অ্যাডমিশনও কভার। একেকজনের রিকোয়ারমেন্ট একেক রকম। 1.5 ঘন্টা পরে যদি ছুটি চাই, এটা তো অপরাধ না। আমার ক্লাসটা তো 1.5 ঘন্টারই। তো তাহলে ওকে আমি কেন শাস্তি দিব ক্লাসে জোর করে রেখে? কমেন্ট আমার যদি চোখে পড়ে আমি তাকে হচ্ছে ছুটি দিই। আমি বুঝতে পারছি না, ওরা মনে হয় এটা চাইতো, বারবার হচ্ছে লিখতো, মানে ও চাইতো যে ভাই আপনি আমার ছুটি দিবেন, ঠিক আছে? না, ওরা যদি নিচে বাটনটা প্রেস করে অনেক গিল্টি ফিলিংস হয় যে আমি অনেক কিছু মিস করছি। টিচার করলে ওদের আবার ঠিক আছে। টিচার যা করে ভালো জন্য করে। এবার একটু মাথায় রাখতে হবে, দাদা একটা কঠিন ম্যাথে যাই আমরা নাকি? কঠিন ম্যাথ এখানে তোমাদের দেওয়া হয় না, যেহেতু আজকে একদমই ফার্স্ট ক্লাস। এই দেখো কি সুন্দর একটা সহজ একটা ম্যাথ, দেখো তো। এখানে হচ্ছে সুন্দর একটা কনভার্সন করতে হবে, খালি বলো তো কি? এখানে জাস্ট হচ্ছে যে কেজি আছে, এই কেজিটাকে শুধু গ্রামে নিয়ে গেলেই আমাদের কাজ শেষ, তাই না? তাহলে W = দেওয়া আছে হচ্ছে 10 কেজি। তাহলে এটাকে আমরা কি দেব? 10 × 10⁻³ গ্রাম, তাই না? এই পেয়ে গেলাম W। হ্যাঁ, আচ্ছা এরপরে এটার আণবিক ভর কত? মিথেনের কত বলো তো? 16 গ্রাম পার মোল। 16 গ্রাম পার মোল, তাহলে তো হয়ে গেল। আর 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা এসটিপি না এসএটিপি? বলো, 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাহলে এটা এসটিপি নাকি এসএটিপি? হ্যাঁ, এসএটিপি, নট এসটিপি। 0 ডিগ্রি হলে এসটিপি, তাহলে এটা হচ্ছে এসএটিপি। তাহলে এই জায়গাটা তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। মানে নরমালি হচ্ছে উদয় ম্যাথ করে গেলে হবে না। যে আমি W/m পাইছি, W/m = V / 22.4, এই কাজ করলে হবে না। তাহলে এখানে তোমার কোন ফর্মুলা কাজে লাগবে বলো তো? তুমি কোন ফর্মুলা এপ্লাই করবে এখানে? তুমি এখানে এপ্লাই করবে হচ্ছে W/m = হচ্ছে V / 24.789, এই ফর্মুলা তোমাকে এপ্লাই করতে হবে। কারণ এটা হচ্ছে এসএটিপি তে আছে। তাহলে V = W/m * 24.789। তাহলে W কত? W হচ্ছে 10 × 10⁻³ ডিভাইডেড বাই, বলো, ডিভাইডেড বাই m কত? আণবিক ভর কত? 16 গ্রাম পার মোল ইনটু 24.789। ও আয়তন তো দেওয়া আছে, তাহলে আমার তো এত খাটনি করার দরকারই ছিল না। হাইরে হাইরে, আয়তন বের করতে যাচ্ছি কেন? n/n। তাহলে বলো এতটুকু আমার লাগতেছে না, আমি এতটুকু নিয়ে কাজ করলেই আমার হয়। আমি এতটুকু নিয়ে কাজ করলেই হবে। তাহলে n = V / 24.789 ইনটু n। V কত? 12। 24.789 ইনটু 6.023 ইনটু 10⁻23। W/m দিয়েও করতে পারো, বাট আমার কাছে মনে হয় W/m দিয়ে করার থেকে তুমি হচ্ছে V / 24.789 এটা দিয়ে করবা। কারণ হচ্ছে এখানে এসএটিপির একটা ব্যাপার আছে তো, বাট ওইটা দিয়ে করলেও হবে, আমার কোনো সমস্যা নাই। W/m দিয়ে করলেও হবে, বাট এই ম্যাথটা তুমি হচ্ছে আদৌ ক্যালকুলেশন করে দেওয়া কিনা জানি না আমি, দুইটা দিয়ে করলে সেম রেজাল্ট নাও আসতে পারে। তো আমার মতে হচ্ছে যেহেতু তোমার এখানে এসএটিপি একটা ব্যাপার আছে, সো তোমরা হচ্ছে এই ফর্মুলাটাই নিবা। এই ফর্মুলাটা আগে আগে নিতে যাবা না, ঠিক আছে? ওকে ওকে। জিটা নিলেন কেন? জি কেন নিলাম মানে? গ্রামে নিলাম কেন? ও গ্রামে নিলাম কারণ হচ্ছে কি, যে তোমার হচ্ছে আণবিক ভর তো সবসময় গ্রাম পার মোলে থাকে। তাহলে কেজি দিয়ে তুমি গ্রাম ভাগ করবে না, গ্রাম দিয়ে গ্রাম ভাগ করতে হবে। হ্যাঁ, এটা ওকে। এর পরবর্তীতে যাই আমরা। এটা বলো, এত গ্রাম ফেরাস সালফেট এই কতটি আয়রন পরমাণু আছে? হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো W/m করলে তো আমরা কি পেয়ে যাবো? W/m = হচ্ছে n/na। তাহলে কত গ্রাম ফেরাস সালফেট সব দেওয়া আছে, তাহলে n =
W/m ইন্টু Na। তাহলে W কত বলতো ভাই 15.2। আণবিক ভর কত ফেরাস সালফেটের? আয়রনের ভর হচ্ছে 50, আচ্ছা আয়রন কত বলতো 56 ধরে ফেলতে পারি আমি, বা 55.85 এটা নিতে পারি, প্লাস সালফার হচ্ছে 32, প্লাস 4টা অক্সিজেন হচ্ছে 64। তাহলে কত আসে একটু যোগ করে বলো তো আমাকে, আণবিক ভরটা কত আসে একটু বলো। আমি কি ক্যালকুলেটর ছাড়াই এতক্ষণ ম্যাথ করতেছি? আমি তো কোনো ক্যালকুলেশন করি নাই। 56 নিতে পারো বা 55.85 নিতে পারো। 55.85 এটা প্র্যাকটিস করো, কারণ এই চ্যাপ্টারে আমরা হচ্ছে শেষ দিকে আয়রনের ভর বের করব। ঠিক আছে, এই চ্যাপ্টারে শেষে অনেক মজার মজার পড়াশোনা আছে। তো 55.85 এটা একটু প্র্যাকটিস করো। তাহলে কত আসে 151.85। ওকে, তাহলে 151.85 গ্রাম পার মোল। ওকে ঠিক আছে, 151.85 ওকে ইন্টু Na কত 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এতটি কিসের অণু বলো তো ভাই? এতটি কি পেলাম? এই যে যেটা পেলাম এতটি অণু, এটা কিসের? এটা হচ্ছে ফেরাস সালফেটের। এতটি FeSO4 অণু। তাহলে একটা FeSO4 সমান একটি ফেরাস সালফেট, এইটা সমান হচ্ছে একটি আয়রন পরমাণু। একটি আয়রন পরমাণু, একটা ফেরাস সালফেট মানে একটা আয়রন পরমাণু, আর 4টি অক্সিজেন পরমাণু। 4টি অক্সিজেন পরমাণু। তাহলে অক্সিজেন অণু কয়টা হবে? 2টি অক্সিজেন অণু। 2টি অক্সিজেন অণু, কারণ পরমাণুর অর্ধেক হবে অণু। ওকে, তাহলে হয়ে গেল। তাহলে যতগুলো আমার ফেরাস সালফেট অণু ততগুলোই আমার কি আয়রন পরমাণু। তাহলে সেম, এটা যত ততই। ওকে, এটা যত তত, এটাকে ভাগ দিয়ে কত আসবে? এটা নিচে 10, এটা মানে 0.6 এরকম আসবে না? 0.6 ইন্টু 10 টু দি পাওয়ার 20, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার আয়রন পরমাণু 0.85 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু এটার সাথে 2 গুণ করলে এতটি অক্সিজেন অণু। ক্লিয়ার ভাই? ক্লিয়ার কিনা বলো? জাস্ট তুমি এন বের করবা, ডাব্লিউ দেওয়া আছে, এম তুমি জানো, এন গুণ করে ফেলা হয়ে গেল। তাহলে এতটি ফেরাস সালফেট অণু। ঠিক আছে, হ্যাঁ 152 ধরতে পারো, বাট আমি এই চ্যাপ্টারের শেষ দিকে কথা বলতেছি। তুমি যখন এই চ্যাপ্টারের শেষ দিকে যাবা তখন তোমার আয়রনের ভর গণনা করা লাগবে, মানে তোমাকে একটা লোহার মধ্যে কতটুকু আয়রন আছে, তখন হচ্ছে ওই 55.85 না ধরলে অনেক বড় ভুল আসে। ঠিক আছে, এইজন্য আমি তোমাকে প্র্যাকটিস করছি এখন থেকে। ওকে, তাহলে এতটি ফেরাস সালফেট অণু, একটা ফেরাস সালফেট অণু একটা আয়রন পরমাণু, তাহলে সেম সেম, আর 2টি অক্সিজেন অণু, তাহলে 2 দিয়ে গুণ করে ফেললাম। ওকে ডান, গুড। ওকে, বাকি হচ্ছে ভাই পরিবেশ রসায়ন এগুলো পড়েছি খুব সুন্দর করে। বলো এটা বলো ভাইয়া, যদি অন্য টেম্পারেচার থাকে, মানে আগেরটাতে অন্য টেম্পারেচার কোনটা? ও মানে 25 এর বদলে ওইটাতে বলছো? যদি 25 এর বদলে যদি ধরো তোমার 20 থাকে, তাহলে বা 0 থাকে, তখন ওইভাবে করতে হবে। ঠিক আছে, মানে বুঝছো, ওভার স্পেসিফাইড প্রবলেম মানে হচ্ছে একটু বেশি ডাটা দেওয়া আছে। এমনই বেশি ডাটা দেওয়া আছে যে এক ডাটা দিয়ে করলে আরেক রকম মান আসে, আরেক ডাটা দিয়ে করলে আরেক রকম মান আসে। এটা বলা হয় ওভার স্পেসিফাইড প্রবলেম। তো ওই প্রবলেমটা ছিল ওভার স্পেসিফাইড প্রবলেম আর কি। ওকে, দেখো কম সংখ্যক অণু রয়েছে। ওকে, তাহলে দেখো একটু খেয়াল করবা, এই তাহলে n সমানুপাতিক হচ্ছে n, মোল সংখ্যার সমানুপাতিক। তাহলে এটা কয় মোল বলো তো? এটা মোল, এটা হচ্ছে 1 মোল। এইটা কয় মোল? এইটা মোল, আর কয় মোল? এটা তো 1 মোল না, বাদ 1 মোল না। ঠিক আছে, তাহলে এদিকে আগে বাদ, কারণ এখানে দেখো 1 মোল মানে কত হয় 71 গ্রাম, 1 মোল মানে কত হয় 44 গ্রাম, তাহলে এটা 1 মোলের থেকে কম, তাহলে এদিকে আগে বাদ। ঠিক আছে না, মানে আমার অণু সংখ্যা হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক। তো হিলিয়াম কত? হিলিয়াম হচ্ছে 4 গ্রাম, তাই না? এটা কত? এটা হচ্ছে মোর দ্যান 1, 6.5 ডিভাইড বাই 4, তাহলে এটা কত আসে? কয় মোল আসে এটা? কথা কম বলেছে, আমরা বেশি বের করতেছি। ওকে, আগে বেশিটা বের করে ফেলি, চলো বেশিটা দেখাই, চলো এটা কত হয়? এটা হচ্ছে মানে নাম্বার অফ অ্যাটম, এটা হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক। তাহলে এটার নাম্বার অফ অ্যাটম সবথেকে বেশি, এটা সবথেকে বেশি। ঠিক আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে হাইড্রোজেন, কারণ 1 মোল, বাট এই দেখো 1 মোল না, এও কিন্তু 1 মোল নাই, তাহলে এর মোল কত আছে করে ফেলি। চলো, এটা কত হবে? 31.5 ডিভাইডেড বাই 44, আর এটার মোল কত হবে? 48.4 ডিভাইডেড বাই 71। তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা মনে হয় কম হবে সবথেকে। এটা কত আসে বলো? এটা কত আসে? এটা কত আসে? 31 পয়েন্ট, ওরে বাবা ক্যালকুলেটর নিচে রাখছে। আর 48.4 ডিভাইডেড বাই 71 which is 0.6, তাহলে কি হবে বলো? তাহলে কার অণু সবথেকে কম? তাহলে এইটার অণু হচ্ছে সবথেকে কম। আর যদি তোমাকে বড় থেকে ছোট সাজাতে বলে, তাহলে হিলিয়ামের সবথেকে বেশি, তারপরে হাইড্রোজেন, তারপরে কার্বন ডাই অক্সাইড, তারপরে ক্লোরিন। তার মানে মোল সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা এই জিনিসটা বলে দিতে পারতেছি। ওকে, ক্লিয়ার? আর কিছু না, মোল সংখ্যা বের করবা, যার মোল সংখ্যা কম তার অণু সংখ্যা কম, জাস্ট মোল সংখ্যা বের করতে হবে। যদি মোল সংখ্যা বের করতে না পারো, তাহলে তুমি এই ক্লাসে শুরু থেকে যে করতেছো সেটা ভাই হচ্ছে কি হয়ে গেল, মানে মানে এটা একটা খুবই দুঃখজনক বিষয় হয়ে গেল আমার জন্য। জাস্ট মোল সংখ্যা বের করো, খাতা কলম না, মোল সংখ্যা বের করো, আবার বুঝান যতটুকু লিখতেছো তার থেকে তুমি যদি মোল সংখ্যা বের করো তাহলে হবে কত? এটা 2.25 কত 2 করে ফেললাম, 1.1 আসে, আর এটা 6.5/4, এত ডিভাইড বাই 44, এত ডিভাইড বাই 71, জাস্ট আণবিক ভর দ্বারা ভাগ দিলে আমি পেয়ে যাচ্ছি। ওকে, 32 গ্রাম অক্সিজেনের অর্থ হলো 1 মোল অক্সিজেন ট্রু প্রমাণ অবস্থায়, না প্রমাণ অবস্থায় তো না, প্রমাণ অবস্থায় তো হচ্ছে তোমার কি 22.4 অ্যাভোগাড্রো সমান সংখ্যক অণু। তাহলে ঠিক আছে না? তাহলে 1 এবং 3 হবে নাকি 1 2 এবং 3 হবে? কোনটা হবে বলো? কোনটা হবে? 1 এবং 3। ওকে, এত কেজি পানিতে কতগুলো হাইড্রোজেন পরমাণু বিদ্যমান? এত কেজি পানিতে কতগুলো হাইড্রোজেন পরমাণু বিদ্যমান? তাহলে n ইকুয়াল টু W/m ইনটু Na। তাহলে W কত? 1.8 ইনটু 1000 ডিভাইডেড বাই 18 ইনটু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এটা কাটলে হয় 10, এটা কাটলে হয় 100। তাহলে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 25। 25 কোথায়? 6.023, এতটি হচ্ছে পানির অণু। এই যেখানে ভুল করা যাবে না, এতটি পানি। ঠিক আছে, সো দুম করে হচ্ছে তুমি গ দাগাই দিও না, এই যে গ দাগাই দিছে দুম করে, এই গ, কতটি হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে,
হাইড্রোজেন পরমাণু হইতে গেলে কি লাগে বলো? পানি। একটা পানিতে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 ইনটু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 25টি হাইড্রোজেন পরমাণু। তাহলে এটা কত হবে? 12.046 ইনটু 10 টু দি পাওয়ার 25টি। তাহলে এটা না এখানে একটা 1 ছুটে গেছে। এটা হবে উত্তর। ঠিক আছে? এখানে হচ্ছে একটা 1 ছুটে গেছে। 12.046 ইনটু 10 টু দি পাওয়ার 25টি। সো আগে তুমি হচ্ছে গ দিবা। যদি অ্যানসার না মিলে ফাঁকা রাখবা। অ্যানসার না মিলে ফাঁকা রাখতে হবে। আর হচ্ছে ভুল উত্তর দাঁড়ায় আসবে না। 2 গুণ কেন? শুরু থেকে তো এটাই পড়াচ্ছি যে কেন 2 গুণ করতে হবে। না, গান্ডুগিরি করো না। এখানে 1.2 দিলে 10 এর পাওয়ার 26 আসবে। গাধা। খালি মানে উল্টাপাল্টা কথা। এই যা এটা হবে না এটা হবে। করতেছি হাতে হাতে দেখতেছো না? এরপরে বলো 14 গ্রাম নাইট্রোজেনে কতটি অণু বিদ্যমান? তাহলে অনুই বলেছে, তাহলে অনুই তো আছে, তাহলে যা তাই না? তাহলে 14/n টু কত 28 ইকুয়াল টু n বাই na। তাহলে n ইকুয়াল টু হবে 3.011 3.011 ইনটু 10 টু দি পাওয়ার 23 এতটি। এটা ভুল করে আবার প্রথমে -23 আছে, ওটা দাঁড়াই ফেলো না। ঠিক আছে? এটা আমি মুখে মুখে করে ফেলতে পারতেছি, দেখছো? সো তোমাদেরকে এই যে সহজ জিনিসকে এমন ভাবে সহজ করতে হবে যাতে মুখে মুখে পারা যায়। কথাটা বুঝতে পারছো আমার? ওকে। অণু পরমাণুর অর্ধেক নাকি পরমাণু অণুর অর্ধেক এইভাবে কেন মনে রাখতেছো ভাই? O2 আর O, এবার তুমি বোঝো না কোনটা কার অর্ধেক হইতেছে। একটা O2 যদি তুমি ভাঙো তাহলে কয়টা O পাবা? দুইটা O পাচ্ছ। ঠিক আছে না? তাহলে একটা O2 ভেঙে দুইটা O পাচ্ছ, তাহলে অণুর থেকে দুইটা পরমাণু পাচ্ছ। একটা অণু ভেঙে দুইটা পরমাণু হচ্ছে, এখান থেকে বোঝো না। এগুলা করাবো না। গ্লুকোজ, ওকে। সো এটা করো দেখি, এটা বলো কোনটা হবে। এটা আমি পোল দিই দেখি। তোমাদের কি অবস্থা? পোল না দিলে তো বোঝা যাচ্ছে না কি অবস্থা। কুইজ মোডে পেয়ে গেছি। ওকে। সো তোমাদের এতক্ষণ নিশ্চয়ই করা হয়ে গেছে। তো তোমরা এখন জাস্ট খালি ঝটপট উত্তরটা দিবা। ওকে। সো কুইজ লঞ্চ হয়ে গেছে, তোমরা হচ্ছে উত্তরটা দাও। ভাই, এটা থেকে বোঝা যাবে যে আসলে তোমাদের অবস্থা কিরকম। শুরুতে যে মানে আমি ভাবতেছিলাম যে এই জিনিস পাইতে গেলে অনেকে হয়তো ভাববে যে স্যার এটা তো 9 10 এর পড়া। এবার দেখি। ঠিক আছে? 9 10 এ পড়ছো, এখনো পড়াইলাম। এবার আমি দেখি কতজন সঠিক উত্তর দিতে পারতেছে এটা। ওকে, 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 জলদি জলদি জলদি। ওকে। 313 জন হচ্ছে ভোট দিয়েছো। 313 জন ভোট দিয়েছো। তার মধ্যে সঠিক উত্তর হয়েছে মাত্র 160 জনের। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেছিলাম না? যে 50% স্টুডেন্ট যাই ভুল করে এগুলা। হ্যাঁ? 50% স্টুডেন্ট যায় এই জিনিসগুলো ভুল করে। আচ্ছা, সঠিক উত্তর দিয়েছো কে? নূরা, তারপরে হচ্ছে মাহিমা আক্তার মাহি, মারুফা বিনতে ফারুক, ইসরাত লামিয়া। বুঝলাম না। তাসনিয়া আদিবা। এই প্রথম 5 জন, 5 জনই মেয়ে। নূরা, মাহিমা আক্তার মাহি, মারুফা বিনতে ফারুক, ইসরাত লামিয়া, তাসনিয়া আদিবা। কই ছেলেরা কই? আমি তো দেখতেছিলাম শুরু থেকে ছেলেরাই বড় বড় করতেছে। স্যার তো পারি এটা। এই তো পারি। কই 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 লিডার বোর্ডে না। এই যে 8 এ একটা ছেলে পাওয়া গেছে। মোহাম্মদ ইমামউদ্দিন। হইলো? ছেলেরা হচ্ছে সবসময় ডন কেয়ার। ধুর! কিসের পোল। ঠিক আছে? আমি ছেলে মানুষ, আমার সারাদিন পড়ার টাইম আছে নি। ঠিক আছে? আমি তো এইদিকে হচ্ছে ফ্রি ফায়ার খেলবো, এইদিকে গেম খেলবো। ঠিক আছে? হ্যাঁ, ওইদিকে হচ্ছে আমি ক্রিকেট খেলবো, এইদিকে ফুটবল খেলবো। ধুর! টাইম আছে। হ্যাঁ, ছেলেদের এগুলা ইন্টারেস্ট নাই। ঠিক আছে? ও হচ্ছে মানে আপন আপনি মাস্তি মেয়ে সবসময়। সো ছেলেদের এই জিনিসটা একটা ভালো জিনিস। মানে সবসময় রিল্যাক্স। ধুর! কি হইছে? দেখে নিবো। ঠিক আছে? হ্যাঁ, দেখে নিবো। হ্যাঁ, PUBG দেখে নিবো। ঠিক আছে? এই চল PUBG খেল, শুরু করি। ভালো। জিনিসটা খারাপ না। হ্যাঁ, মানে সবসময় স্ট্রেস ফ্রি থাকা এটা কিন্তু মোটেও খারাপ জিনিস না। তাই না? আর একটা সময় যে ছেলেদের এমনি প্রেশার পড়ে। সো এই বয়সটা একটু স্ট্রেস ফ্রি থাকা উচিত। ওকে। তাহলে কতটি আছে? তাহলে প্রথমে হচ্ছে তুমি M অফ গ্লুকোজ। গ্লুকোজ মানে হচ্ছে C6H12O6। তাহলে 6 বারাং 72, হাইড্রোজেন হচ্ছে 12 যোগ অক্সিজেন হচ্ছে 6 গুণ 16, তাহলে 6 কে 6 6 6 36 96। তাহলে এটা কত আসে? 84 180 180 গ্রাম পার মোল। ওকে। তাহলে হচ্ছে W/M ইকুয়াল টু N ডিভাইডেড বাই Na। ঠিক আছে? তাহলে এখান থেকে N ইকুয়াল W কত 1.80 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই কত বলতো 180 ইনটু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এটা হচ্ছে এতটি গ্লুকোজ C6H12O6। কিন্তু তোমাকে বলেছে কতটি অক্সিজেন পরমাণু। তাহলে এটার সাথে কি করতে হবে? N অফ O, তাহলে কত গুণ করতে হবে? 6 গুণ করতে হবে এটার সাথে। এটার সাথে আরো 6 গুণ করতে হবে, কারণ একটা গ্লুকোজে 6টা অক্সিজেন পরমাণু আছে। আর অণু বের করতে গেলে কত দিয়ে গুণ করতে হলো বলো তো? অণু বের করতে গেলে আমাকে গুণ করতে হবে কত দিয়ে? তাহলে এটা করলে আসবে এটা। গ। ঠিক আছে? ক্লিয়ার? অণু বের করতে গেলে 3 দিয়ে গুণ করতে হতো। কি রে বাবা, তোমরা বলতেছো অ্যানসার ভুল আছে। আসলে কি আমি ভুল করছি? হ্যাঁ? তোমরা না কনফিউজ করে দাও খুবই। মানে ওই যে হয় না? মানে অনেকগুলো ভুলের মাঝে থাকলে নিজেরও অনেক সময় ভুল মনে হওয়া শুরু করে। ওই হইছে বিষয় এখানে। এক দিব কানের উপরে, ঠিকই তো আছে। ঠিকই তো আছে। গাধাগুলা। ওকে। এসএটিপি তে 2 মোল অক্সিজেনের আয়তন কত? তাহলে 24.789 গুণ গাধাগুলা। ওকে। এসএটিপি তে 2 মোল অক্সিজেনের আয়তন কত? তাহলে 24.789 গুণ 2। তাহলে কত হয়? 48 7 14 8 16। তাহলে 48 আর 16 মানে 1.6 49.6 এর কাছাকাছি। এই যে এটা। মুখে মুখে করতে হবে এগুলা। এগুলা ঢাবির জন্য অনেক ইম্পর্টেন্ট। ডিউ। ঢাবি পরীক্ষার জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে। এরপরে চলো এরপরে আমরা যাই। আচ্ছা, কত গ্রাম? তাহলে আমরা যে পড়ছি W/M ইকুয়াল টু আরেকটা ছিল না S ইনটু V, এই একটা ফর্মুলা ছিল না? VL। তাহলে আমার লাগবে হচ্ছে কত গ্রাম? তাহলে W লাগবে। তাহলে W ইকুয়াল টু SM VL। S ছিল ঘনমাত্রা কত? 0.05।
সোডিয়াম কার্বনেট আণবিক ভর 106, আয়তন হচ্ছে 500 ml, 500 ml মানে 0.5 লিটার। তাহলে এটা কত আসে বলো তো? এটা 0.53 আসে। 53 কে আবার এটা হচ্ছে 1/2, ওকে 2.65 আসে, 2.65 এত গ্রাম। ওকে, ডান তাহলে, গুড। এরপর আমরা যাই, বিশাল বড় লেখা আছে, ভয় পাওয়ার কোনো দরকার নাই। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে এসটিপিতে এত লিটার অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে ব্যবহৃত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কত? ভাই এই ম্যাথটা যথেষ্ট একটু মানে একটু টাফ হবে, ঠিক আছে, বাট এটাও তো 9 এর ম্যাথ, এটাও তো 9 এর ম্যাথ, ঠিক আছে। ওই কি নিয়মে করা লাগে, তাই না? কি করা লাগে? NH4Cl প্লাস ক্যালসিয়াম অক্সাইড কি তৈরি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস তৈরি হবে হচ্ছে অ্যামোনিয়া NH3, তাই না? নাকি বলো? এটা তৈরি হবে, সমতা করতে হবে বিক্রিয়া। এবার হচ্ছে বিক্রিয়া সমতাকরণ করতে হবে, প্লাস কি তৈরি হবে বলো? অ্যামোনিয়ার সাথে কি পানি তৈরি হবে এখানে? বলো। এই এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, তোমরা যে 9 10 এর এত বড় বাঘা বাঘা খেলোয়াড় তোমরা সব পড়ে আসছো, ঠিক আছে, এটা করো। একদিন বলছে কার্বন ডাই অক্সাইড হবে, এই 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 এর ধরতো ভাই, কার্বন কই? এই পুরা যোগে, এই গাধা, এই পুরা যোগে কার্বন কোনে? তুই যে কইলি কার্বন ডাই অক্সাইড হবে, কার্বন কই ভাই? এই পুরা যোগে কার্বনই নাই, ও কোথা থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে আসলো? মানে বুঝো অবস্থাটা। এই এটা কার্বন, মানে এটা কার্বন ধরছে, অথবা এটা মানে কার্বন ধরছে। হুম, সাথে হবে পানি। কেন পানি? কারণ আমার অক্সিজেন এখন ব্যবহার হয়নি। রাসায়নিক বিক্রিয়াগুলো বোঝা খুব ইজি। সেকেন্ড কাজ সমতাকরণ করতে হবে। সেকেন্ড কাজ কি? সমতা করতে হবে। তাহলে সমতা করার জন্য তুমি হচ্ছে হাইড্রোজেন দেখো তো, ওকে ওকে, গুড গুড গুড, ক্লোরিন 2টা, তাহলে এখানে যদি 2 দেই, তাহলে এখানে যদি 2 দেই, তাহলে আই গেস হয়ে যাচ্ছে, তাই না? হয়ে গেছে না? ক্যালসিয়াম একটা একটা, ক্লোরিন 2টা 2টা, নাইট্রোজেন 2টা 2টা, হাইড্রোজেন 8টা, হাইড্রোজেন 8টা, 3 দুগুণা 6 আর 2 8টা। ওকে, হয়ে গেছে না? হয়ে গেছে, সমতা ডান। ওকে, সেকেন্ড কাজ হচ্ছে আমার সমতাকরণ করতে হবে, ঠিক আছে। এবার বলছে যে বিক্রিয়া করে এত লিটার অ্যামোনিয়া প্রস্তুত করা হলো। তাহলে কি প্রস্তুত করা হয়েছে? অ্যামোনিয়া কতটুকু হয়েছে? অ্যামোনিয়া হয়েছে কত? 24.789 ইনটু 2, তার মানে 2 মোল। এটা মানে কত? ওটা 22.4 যদি ধরো, তাহলে এটা 2 মোল প্রস্তুত হয়েছে না? এই বলো না, এটা মানে কত মোল? এটা মানে তো 2 মোল। তার মানে 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করতে গেলে ক্যালসিয়াম অক্সাইড কয় মোল লাগবে? গাধারে 1 মোল লাগবে। এই যে 1 মোল থেকে তো 2 মোল তৈরি হচ্ছে। তাহলে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড মানে হচ্ছে 40 56, নাকি 56 গ্রাম। বুঝতে পারছো এটা? দেখো, এটা মানে হচ্ছে 2 মোল। আমি বিক্রিয়া থেকে বুঝতে পারতেছি যে ক্যালসিয়াম অক্সাইড যদি 1 মোল বিক্রিয়া করে, তাহলে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। তো 2 মোল অ্যামোনিয়া তৈরি করেছে, তাহলে ক্যালসিয়াম অক্সাইড কত মোল বিক্রিয়া করেছে? 1 মোল। 1 মোল ক্যালসিয়াম অক্সাইড মানে হচ্ছে আমার 56 গ্রাম। এই যে 56 গ্রাম। ক্লিয়ার? ওকে, সো আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে। তোমাদের যথেষ্ট অনেক কিছু করানো হলো, এর আগের জিনিসগুলো খুবই ইজি। ডান। সো দেখো, আমি কিন্তু আজকের ক্লাসে অলমোস্ট কতগুলো ম্যাথ করাইছি, অনেকগুলো ম্যাথ করানো হয়েছে, ঠিক আছে, অনেকগুলো ম্যাথ করানো হয়েছে আজকে। সো এই চ্যাপ্টারের এই ক্লাসটা তোমরা হচ্ছে একটু ভালো মতো করো, প্রথম 2-3টা ক্লাস। এরপরে হচ্ছে তোমাদের হয়তো ঘনমাত্রা শেখানো হবে, হ্যাঁ, ঘনমাত্রার পরে মানে এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে হচ্ছে টাইট্রেশন থেকে, ম্যাক্সিমাম ঘনমাত্রা, এই দুইটা জিনিস খুব ভালো করে শিখতে হবে। ওকে, সো মোল তো আজকে হয়ে গেল, এরপরে ঘনমাত্রা যেদিন পড়ানো হবে, যেই পড়ানো না কেন ভালো করে পড়ো, ঠিক আছে। ওকে, ক্লাস এই পর্যন্ত থাকলো ভাই, ভালো থাকো সবাই, সুস্থ থাকো আর পড়াশোনা করো, ঠিক আছে। মানে এই জিনিসগুলো আগের পড়া